সরকারের বিভিন্ন কর্মকর্তারা আছেন, এদের ভিতরে এক ধরনের দলীয় মানে প্রভাব আছেন। যদি কয়েকটা ধাপে আমি বলি, প্রথমত হলো ছাত্র শিবির এই আন্দোলনের নেপথ্যের বড় শক্তি হিসেবে কাজ করেছেন। আমি মনে করতাম, এখনও আমি মনে করি যে ইতিহাসে যদি কোনো সক্ষম কোনো সরকার হওয়ার সুযোগ থাকতো তাহলে এই সরকার হতে পারত। গণহত্যা, জনগণের বিপরীতে অবস্থান গ্রহণ করা এবং জনগণের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, রাষ্ট্রের সমস্ত শক্তি প্রয়োগ করা, এটা তো আমি মনে করি যে এই ধরনের অপরাজনীতি যারা করে তাদের নিষিদ্ধই হওয়া উচিত। তাই আমার কাছে মনে হয় যে আগামী দিনের ইলেকশনটা এখনও শতভাগ সংখ্যামুক্ত না, যে নির্দিষ্ট সময় ইলেকশন হবে অথবা সুষ্ঠু গ্রহণযোগ্য ইলেকশন হবে। ভারতে তারা অবস্থান করে দেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র ঢালাওভাবে করে যাচ্ছে। এর ভিতরে দৃশ্যমান ষড়যন্ত্র আপনারা নিঃসন্দেহে জানেন, বা জাতির সচেতন সবাই জানে যে অগ্নি সন্ত্রাস চলতেছে, আমরা দেখতে পাচ্ছি অগ্নিসংযোগ করা। এগুলা আমাদের যারা প্রতিবেশী দেশ আছে, স্পেশালি ভারত, এই নির্বাচনে হস্তক্ষেপ করতেই পারে। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ না করানো হয়, বা এটা ছাত্র জনতারও দাবি, এদেশের জনগণেরও দাবি যে আওয়ামী লীগ যেন নির্বাচনে অংশগ্রহণ না করে। রাজনৈতিক দলগুলো মানে অন্য দলকে নিষিদ্ধ করার যে চর্চা, আমি মনে করি যে এই চর্চা থেকে বের হয়ে আসা উচিত। আদর্শ বা মডেল কেবলমাত্র একজনই হইতে পারবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই ক্ষেত্রে জামাত এবং শিবির আমি মনে করি পারফেক্ট জায়গায় আছেন। রাজশাহী ইউনিভার্সিটির ইতিহাসে অনেক স্টুডেন্ট, ছাত্র শিবিরের অনেক জনশক্তি, অনেক দায়িত্বশীল শহীদ হয়েছেন। সেই তুলনায় আমি মনে করি যে সাধারণ ছাত্ররাও এত শহীদ হন নাই যতটা ছাত্র শিবিরের জনশক্তিরা শহীদ হয়েছেন। ছাত্র শিবিরের সেন্ট্রাল যারা ছিলেন এবং ঢাকার বা শাখা পর্যায়ে যারা দায়িত্বশীল ছিল, তারা প্রথমত যে এরা রাত্রে ঘুমাইতো না, সারা রাত জাগতো। খুবই সামান্য, কেউ হয়তো 1-2 ঘন্টা ঘুমাইছে, কেউ ঘুমাই নাই, ফজরের সালাত পড়ে ঘুমাইতো। আন্দোলন শতভাগ সফল করতে হবে, কিন্তু গ্রেপ্তার অ্যাভয়েড করতে হবে। এর জন্য নানা পলিসি গ্রহণ করা লাগবে। এক্ষেত্রে ছাত্র শিবির আমি মনে করি যে সক্ষম। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি। আপনারা জানেন আমরা অনুষ্ঠানে আলোচনা করে থাকি রাজনৈতিক বর্তমান অবস্থা এবং আগামীতে আমরা কেমন রাজনীতি দেখতে চাই, সেই বিষয়গুলো একই সাথে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলাপ করে থাকি। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, যার নেতৃত্বে জুলাই আন্দোলন সংঘটিত হয়েছে, সেই পেছনের নায়ক জনাব মঞ্জুরুল ইসলাম। আজকের অনুষ্ঠান আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মঞ্জুর, আমরা একটু শুরুতেই জানতে চাই আসলে ওই যে জুলাই আন্দোলনের যে ইতিহাস একটু পরে যাব, তার আগে একটু জেনে নিতে চাই আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন। এই নির্বাচন নিয়ে আপনি কোনো ধরনের শঙ্কা আছে কিনা সেই বিষয়ে যদি বলতেন। বাংলাদেশের নির্বাচনের মানে উৎসব মুখর যে নির্বাচন, এটা আমাদের যে এজটা, এই এজে আমরা দেখি নাই। আমরা বিগত 2009 সাল, 13 সাল বা 14 সাল, 18 সাল, 24 সালে যে আওয়ামী নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনগুলো আমাদেরকে আসলে তার আগের যে নির্বাচন 2001-এর লাস্টে, 2-এর একদম শুরুতে সম্ভাব্য আমার মনে আছে যে ওই নির্বাচনগুলো আমাকে এখনও মনে হয় যে একটা আনন্দমুখর নির্বাচন ছিল। সেই ধরনের নির্বাচন আমরা এখন দেখি না। তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলার ভিতরে যে পারস্পরিক রাজনৈতিক মতপার্থক্য থাকবে, আদর্শগত মতপার্থক্য থাকবে, কিন্তু একটা বড় দূরত্ব লক্ষ্য করা যাচ্ছে যে এক মানে দল আরেক দলের প্রতি, এক ব্যক্তি আরেক ব্যক্তির প্রতি যে রাজনৈতিক বিভিন্ন অপবাদ দেয়া বা প্রতিহিংসার রাজনীতির চর্চার যে জায়গাগুলো, এগুলো বাংলাদেশে আসলে আমরা ভেবেছিলাম যে 5 আগস্টের পরে এই ধরনের কোনো চর্চা থাকবে না। ছাত্র জনতার আন্দোলন যেভাবে যে উদ্দেশ্যে গড়ে উঠছিল, সেই উদ্দেশ্য, অন্যতম একটা উদ্দেশ্যই হলো যে বৈষম্য না থাকা, নিজেদের ভিতরে বিভেদ না থাকা। কাজেই আমরা ভেবেছিলাম যে রাজনৈতিক এই চর্চাটা মনে হয়
আগের সেই চর্চার মতো হবে না। কিন্তু এখন এসে যেটা দেখতে পাচ্ছি যে আসলে রাজনৈতিক দলগুলোর ভিতরে প্রচুর দূরত্ব, এবং এই দূরত্বের কারণে আগামী জাতীয় নির্বাচন যথাযথভাবে হবে কিনা, এক্ষেত্রে আমি যদি বলি যে আমাদের যারা প্রতিবেশী দেশ আছে, স্পেশালি ভারত, এই নির্বাচনে হস্তক্ষেপ করতেই পারে। কারণ মানে বিভিন্ন ইস্যু নিয়ে যখন কথা হচ্ছে, ভারতের সাথে ডিপ্লোম্যাটিক যে কূটনৈতিক যে সম্পর্কটা এই সরকারের আসলে বিগত সরকারের মতো ওইভাবে গড়ে ওঠে নাই। যার কারণে বিগত সরকারকে, পতিত সরকার হাসিনা, তাকে আশ্রয় প্রশ্রয় দিয়েও ইন্ডিয়াতে রাখা হয়েছে, যাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। এবং আওয়ামী লীগের সেই 15 বছরে যারা দুঃশাসনের সঙ্গী ছিল হাসিনার, এবং যারা সরাসরি দুঃশাসনের সম্পৃক্ত ছিল, সেই সকল ব্যক্তিরাও কিন্তু একটা অংশ হলো আমাদের প্রতিবেশী দেশ ভারতে। কাজেই ভারতে তারা অবস্থান করে দেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র ঢালাওভাবে করে যাচ্ছে। এর ভিতরে দৃশ্যমান ষড়যন্ত্র আপনারা নিঃসন্দেহে জানেন, বা জাতির সচেতন সবাই জানে যে অগ্নি সন্ত্রাস চলতেছে, আমরা দেখতে পাচ্ছি অগ্নিসংযোগ করা, এগুলা। তো এই জায়গায় আমার কাছে মনে হয় যে যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ না করানো হয়, বা এটা ছাত্র জনতারও দাবি, এদেশের জনগণেরও দাবি যে আওয়ামী লীগ যেন নির্বাচনে অংশগ্রহণ না করে, এবং তাদেরকে আবার সরকারিভাবে বর্তমান সরকার তাকে নিষিদ্ধও করেছেন, যার কারণে তাদের অংশগ্রহণটা অনিশ্চিত। এই অনিশ্চিত অংশগ্রহণে তাদেরকে ভিন্ন পন্থায় নির্বাচনে অংশগ্রহণ করানোর জন্য আমার কাছে মনে হয় যে বিভিন্ন ষড়যন্ত্র লেগেই আছে। তার ধারাবাহিকতায় আমার কাছে মনে হয় যে আগামী দিনের ইলেকশনটা এখনও শতভাগ সংখ্যামুক্ত না, যে নির্দিষ্ট সময় ইলেকশন হবে অথবা সুষ্ঠু গ্রহণযোগ্য ইলেকশন হবে, ইলেকশনের সময় কোনো ঝামেলা হবে। আমার কাছে এটা মনে হয় যে এখনও সংখ্যা রয়ে গেছে। তো এটা যদি আসলে সংখ্যা থাকে, তাহলে আপনারা যেটা বলছিলেন যে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, এটা কি আসলে আদৌ সম্ভব হবে, সেই লেভেল প্লেইং নির্বাচন? লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে যদি বলি যে আমরা আসলে দেখছি না, স্পেশালি ঢাকায়। আমি ঢাকায় আমার দেখার সুযোগ হচ্ছে নির্বাচনে বিভিন্ন আসনে, যে ঢাকার যে আসনগুলো আছে, এক্ষেত্রে আমার কাছে এইটা মনে হয় যে সরকার যেভাবে জনগণের ম্যান্ডেট নিয়ে মানে তারা হলো অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন, ছাত্রদের রক্তের উপরে দাঁড়িয়ে গঠন করা সরকার, এই সরকারের সক্ষমতার জায়গাটাও অনেকখানি আমি মনে করি দুর্বল। যে তারা মানে সুষ্ঠু নির্বাচন বা পুরো প্রশাসনকে সুন্দরভাবে পরিচালনা করা, তার মাধ্যমে লেভেল প্লেইং ফিল্ড করা এবং শতভাগ অংশগ্রহণমূলক করা, এবং মানে ইতিহাসে নজির হিসেবে রাখার মতো একটা ইলেকশন করা, এটা আমরা ভাবতাম। যেটা আমার কাছে মনে হচ্ছে এই সরকার অনেকখানি অক্ষম, মানে তাদের ভিতরে সেই সক্ষমতা নাই। তা আপনি যেটা বলছিলেন যে ধরেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ, এটা ছাত্র জনতা যারা আসলে বেসিক্যালি আন্দোলনটা করেছে তারা চায় না। একই সাথে তাদের যে সহযোগী, আমরা যে 14 দল বলি, জাতীয় পার্টি সহ, জাতীয় পার্টির জাসদ বাসদ সহ, এরা যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, বিশ্বব্যাপী আসলে সেই নির্বাচনটা গ্রহণযোগ্য নির্বাচন বলে কি গণ্য হবে? আচ্ছা, এখানে একটা বিষয় হলো যে দেখেন, আওয়ামী লীগের সহযোগী যে সকল দলগুলা ছিল, এই সকল দলগুলার আমি মনে করি যে অস্তিত্বহীন একটা দল, বা মানে খুবই ওই সকল দলের মানে জনগণের কাছে বা মানুষের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত হওয়া ভোটার সংখ্যা বা পার্সেন্ট যদি বলি, এটা কোনো পার্সেন্টের ভিতরে পড়ে না। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ ব্যতীত অন্য যে দলগুলো আছে, এই দলগুলো যদি অংশগ্রহণ না করে, তাহলে এটা আমার মনে হয় নির্বাচনে কোনো ইফেক্ট পড়বে না। তো এই ক্ষেত্রে যদি আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে, তাহলে কি হতে পারে? আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে, এক্ষেত্রে খুবই সামান্য আমার মনে হয় যে পার্সেন্ট ভোটাররা এখানে নিরুৎসাহিত হবেন। ভোটারদের আওয়ামী লীগের সরকার অর্থাৎ হাসিনার নেতৃত্বাধীন যে সরকার ছিল, সেই সরকারের নেতৃত্বে যে সকল নির্বাচন হয়েছে, সেই সকল নির্বাচনের ভোট কাস্টিংয়ের সংখ্যা আর এই সরকারের আমলে যদি ভোট কাস্টিংয়ের সংখ্যা কয়েক গুণ বেশি হয়, তাহলে আমার কাছে মনে হয় যে এটা আর একটা বিশেষ মানে
দৃষ্টি হতে পারে যে ওই সময় এত দলের অংশগ্রহণ করার পরেও মানে ভোট মানে গ্রহণযোগ্য হয় নাই। আর হাসিনা এবং তার সহযোগীরা অংশগ্রহণ করার পরে মানে এদেশের জনগণ স্বস্ফূর্ত যদি অংশগ্রহণ করে ভোট দেয়, ওই ব্যবস্থা করা যায়, তাহলে এটা নিঃসন্দেহে আমার কাছে মনে হয় যে গ্রহণযোগ্য হবে। আচ্ছা, 5 আগস্টের আগে জুলাই শেষের দিকে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ। এখন জামাতের নেতৃত্বে যে 8 দল, এই 8 দল সহ একটা বড় দাবি হলো এই আওয়ামী লীগ সহ অন্যদেরকে নিষিদ্ধ করা। যদি ধরেন তাদেরকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে দেয়, তো দেশের কি পরিস্থিতি, বা আপনি এটাকে কতটুকু যৌক্তিক মনে করেন যে দলগুলোকে নিষিদ্ধ করা দরকার? আচ্ছা, এখানে দেখেন যে প্রথমত হলো যে নিষিদ্ধের এই রাজনীতিটা শুরু করেছে হলো হাসিনা, তার বিশেষ সরকার যেটা ছিল অবৈধ সরকার, সেই সরকারের নির্বাহী আদেশেই মূলত জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করেন। এখানে রাজনৈতিক দলগুলো মানে অন্য দলকে নিষিদ্ধ করার যে চর্চা, আমি মনে করি যে এই চর্চা থেকে বের হয়ে আসা উচিত। কিন্তু যদি সেই দাবিটা জনগণের হয়, জনগণ চায় যে এই যারা হলো গণহত্যাকারী, যারা হলো যে মানবাধিকার লঙ্ঘন করেছে, যারা একটা দেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করেছে, তো এই ধরনের দলকে এদেশে রাজনীতি করা উচিত না, জনগণের দাবি যদি হয়, আমি মনে করি যে এটা খুব বেশি মানে নিষিদ্ধ হলে বাংলাদেশের রাজনীতিতে ইফেক্ট পড়বে, এটা আমার কাছে মনে হয় না। এটা যে সময় জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল, ওইটা তো তাদেরও তো একটা দাবি ছিল যে এটা জনগণের দাবির প্রেক্ষিতে তারা জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে। এখানে একটা যদি জি হয় এই একইভাবে যে আপনারাও বলবেন বা দল সবাই বলে যে জনগণের দাবি, এখানে দেখেন যে এখনকার যে সরকারটা, পার্থক্য তো এইটা যে তখন যে সরকারটা ছিল একটা দলীয় সরকার, এবং যে সরকারের পুরো সিস্টেমটা আওয়ামী লীগের সিস্টেমের বাইরে যেত না। আর এখনকার যে সরকারটা, এই সরকারটা হলো নিরপেক্ষ জায়গা থেকে গড়ে ওঠা সরকার। কাজেই নিরপেক্ষ জায়গা থেকে নিরপেক্ষ সরকার, এখানে আওয়ামী লীগ এটা হলো জামাতেরও সরকার না, এটা বিএনপিরও সরকার না, বা হলো আরও যে দলগুলো আছে ইসলামিক ঘরনা আরও অনেক দল আছে তাদেরও সরকার না, এদেশের জনগণের আন্দোলনের ফলে গড়ে ওঠা একটা সরকার ব্যবস্থা। কাজেই সেই সরকার যদি জনগণের দাবির প্রেক্ষিতে নিষেধ করে, তাহলে সেটা যেভাবে গ্রহণযোগ্য হতে পারে, আর একটা দল এবং দলের কাঠামোর বাইরে না গিয়ে রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়ন করার জন্য যদি নিষিদ্ধ করে, সেটা নিঃসন্দেহে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করা কিছুই না, ছাড়া কিছু না। সেক্ষেত্রে আমি মনে করি যে হাসিনার সেই নিষিদ্ধকরণটা জামাত এবং শিবিরকে এটা রাজনৈতিক প্রতিহিংসা ছিল। এখন জনগণের দাবির ভিত্তিতে একটা নিরপেক্ষ এবং অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকার এটা নিষিদ্ধ ঘোষণা করছেন। কাজে এটাকে আমি মনে করি যে কোনো দলের একক দাবিতেই এটা নিষিদ্ধ হয় নাই, জনগণের দাবিতে নিষিদ্ধ হয়েছে। কাজে জনগণের দাবিতে যদি নিষিদ্ধ হয়, এরকম অন্য কোনো দলও যদি জনগণের দাবিতে নিষিদ্ধ হয়, এটা হইতে পারে। তবে এই যে নিষিদ্ধের যে অপরাজনীতি, এটাও আমার মনে হয় যে বন্ধ হওয়া উচিত। তবে দৃষ্টিভঙ্গি মানুষের চেঞ্জ করার জন্য যে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল কোন দৃষ্টি দিয়ে, আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কোন দৃষ্টি দিয়ে, এটা যদি একটু ক্লিয়ার করা যায় বা দেখা যায় দৃষ্টিভঙ্গি, যে তাহলে স্পষ্ট হয় যে তারা এই শর্ট টাইমের ভিতরেই একদম মানে গণহত্যা, জনগণের বিপরীত অবস্থান গ্রহণ করা এবং জনগণের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, রাষ্ট্রের সমস্ত শক্তি প্রয়োগ করা, এটা তো আমি মনে করি যে এই ধরনের অপরাজনীতি যারা করে তাদের নিষিদ্ধই হওয়া উচিত। এবার একটু আসি যে ধরেন সাম্প্রতিক সময়েই এই জুলাই গণহত্যার যে নেতৃত্বে ছিলেন মানবতাবিরোধী অপরাধের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। এই সরকার আমলে কি আসলে এটা কার্যকর করা সম্ভব? আর যদি না পারে, আগামী সরকার এসে কি সেটা করতে পারবে? রাজনৈতিক প্রথম হলো যে এই সরকারের, আমি একটা কথা মাঝখানে বলে ফেলেছি যে এই সরকারের সক্ষমতার জায়গাটা অনেকখানি মানে যেটা প্রত্যাশিত ছিল আমাদের বা জনগণের আকাঙ্ক্ষা ছিল এরকম হবে। সরকারের সক্ষমতার জায়গাটা অনেক বড় হবে, সরকার ইচ্ছা করলে অনেক কিছু করতে পারবে, সেই জায়গাটা আসলে এই সরকারের নেই। আমি মনে করতাম, এখনও আমি মনে করি যে ইতিহাসে যদি কোনো সক্ষম কোনো সরকার হওয়ার সুযোগ থাকতো, তাহলে এই সরকার হতে পারত। কারণ এই সরকারের পেছনে পুরো
মানে জনগণ, ছাত্র জনতা তাদেরকে মানে সমর্থন দিয়ে সরকার গঠন করার ক্ষেত্রে তাদেরকে গঠন করেছে। সেক্ষেত্রে আমি মনে করি যে এই সরকারের সক্ষমতার জায়গাটা অনেক বড় হওয়ার কথা ছিল, কিন্তু এমন একটা অবস্থা যে এই সরকারের সক্ষমতার জায়গাটা খুবই দুর্বল। তো সেক্ষেত্রে হাসিনাকে নিয়ে আসা, ফাঁসি দেয়া সরকারের সক্ষমতার উপর ডিপেন্ড করবে। আমার কাছে এরকম মনে হয় যে সরকার এই জায়গায় হয়তো শতভাগ সফল হবে না। আর যদি সরকার নেক্সট ইলেকশনের পরে যদি জনগণের ম্যান্ডেটের দ্বারা নির্বাচিত সরকার হয় এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়, তাহলে আমি মনে করি যে এরকম সরকার যদি আসে তাহলে সেই সরকার হাসিনার যে অপরাধ, সেই অপরাধের বিচারকে মানে বিচারের আলোকে তার যে শাস্তি প্রাপ্য সেটা তাকে সেই শাস্তি দিবেন আর কি, কার্যকর করবেন, এটা আমি মনে করি। এই যে এখন ধরেন 8 দলীয় একটা মানে জামাত ইসলামের নেতৃত্বে যে 8 দল যদি ধরেন নির্বাচনে ক্ষমতায় চলে আসে, বিজয়ী হয়, এই সম্ভাবনা আপনি কতটুকু দেখছেন? যদি হয়ে যায় সেক্ষেত্রে কি তারা দেশ পরিচালনা করার মতো সেই যোগ্য সক্ষম লোক কি এই 8 দলের মধ্যে আছে বলে আপনি মনে করেন কিনা? আচ্ছা, এখানে কয়েকটা ভাগে আমি কথা বলতে পারি। প্রথম হলো যে 8 দলের যে একটা মানে ভোট, এটাকে কি বলা হয়, ভোট মানে একই বাক্সে যাওয়ার যে একটা যৌথ মানে ঐক্য, এই ঐক্যটা আমি মনে করি যে বাংলাদেশের পার্সপেক্টিভে একটা ঐতিহাসিক। এই জন্য ঐতিহাসিক যে এখানে ইসলামী ঘরানার মূল যে শক্তিগুলা সেটা এখানে আছে। জামাত ইসলামী আছে, ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশ তারা আছেন, অর্থাৎ চরমনার সংগঠন আছেন এবং মামুনুল হকের মতো ব্যক্তিদের সংগঠন আছে। তো এই জায়গাটা একটা হলো যে এটা একটা ঐতিহাসিক যে ইসলামী ঘরানার মূল দলগুলা বা বড় বড় দলগুলা বা জনগণের কাছে গ্রহণযোগ্য দলগুলা একসাথে, এটা একটা। দ্বিতীয় হলো যে যেহেতু এইগুলা একসাথে ইসলামী ঘরানা এবং ইসলামকে যারা ভালোবাসেন এবং এক কথাই যদি বলি যে ইসলাম বিদ্বেষী না, এরকম জনতা ওগুলাকে ভোট দিবেন। এক্ষেত্রে আমার মনে হয় যে এখন যে জোয়ার চলছে, গণজোয়ার, এই 8 দলের যে ঐক্য, আল্লাহ যদি চাইতেও তারা ক্ষমতায় আসতে পারেন, এটা আমার কাছে মনে হয়। কারণ জনগণের পালস বা জনগণ যেটা চাচ্ছে, এবং বিভিন্ন জরিপ দেখতে পাচ্ছি যে জরিপগুলা প্রথম আলোর মতো পত্রিকাও জরিপ করেছে, যদিও প্রথম আলোর পত্রিকার জরিপকে আমি খুব বেশি নিজে গুরুত্ব দিই না, দেখতেছিলাম। তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানের জরিপগুলা, যে এটা কোনো রাজনৈতিক দলকে সরাসরি ইন্ডিকেট না করলেও জনগণের দাবি হলো সৎ দক্ষ মানুষগুলা, যে মানুষগুলা সমাজে সৎ, যে মানুষগুলা হলো যে সমাজে অপরাধ করবে না, যে মানুষগুলা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে। তো এরকম নানা ক্রাইটেরিয়া, যে ক্রাইটেরিয়ায় মানুষ চায়, তাহলে সেই ক্রাইটেরিয়ার লিডারশিপ, সৎ লিডারশিপ যদি খুঁজেন আপনি জামাতে পাবেন, ইসলামী ঘরানা দলগুলোর ভিতরে সৎ লিডারশিপ পাবেন। অন্য দলগুলোর ভিতরে অতীতের ট্যাগ রেকর্ড এটা বলে না, অতীতের ট্যাগ রেকর্ডগুলা মানে অন্য মেসেজ দেয়। কাজেই সেই জায়গায় আমি মনে করি নিঃসন্দেহে জামাত এবং জামাতের সাথে সংশ্লিষ্ট যে জোট, এই জোট যদি শতভাগ সফল নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং লেভেল প্লেইং ফিল্ডটা যদি নিশ্চিত করা যায়, তাহলে আমার কাছে মনে হয় যে এই জোটই সরকার গঠন করবে। আর সরকার গঠন করার পরে দেশ পরিচালনা করতে পারবে কিনা এটা একটা প্রশ্ন। যারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবেন, জনগণ যাদের সাথে থাকবে, আমার কাছে মনে হয় যে তারা অনেক সফলতার সাথে রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম হবে। জুলাই আন্দোলনের সময় আসলে আপনি কি শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, এই আন্দোলনে আসলে শিবির কিভাবে ভূমিকা পালন করছে? আচ্ছা, জুলাই আন্দোলনে আমি মনে করি যে ছাত্র শিবির এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। ছাত্র শিবির জুলাই আন্দোলনে মানে প্রথমত জুলাই আন্দোলন নিয়ে যদি বলি, যে জুলাই আন্দোলনটা ছিল ছাত্রদের গড়ে ওঠা একটা আন্দোলন এবং এই আন্দোলনে অংশগ্রহণ করে সকল ধরনের ছাত্ররা, ছাত্র সংগঠন, ছাত্ররা, সকল ধরনের মানে পেশার মানুষেরাও অংশগ্রহণ করে এই আন্দোলনে। সেখানে ছাত্র শিবির যদি কয়েকটা ধাপে আমি বলি, প্রথমত হলো ছাত্র শিবির এই আন্দোলনের নেপথ্যের বড় শক্তি হিসেবে কাজ করেছেন। এক কথায় আন্দোলন ডিজাইন, আন্দোলন কিভাবে হবে, আন্দোলন
মানে কর্মসূচি ঘোষণা করা থেকে শুরু করে সকল কিছুতেই ছাত্র শিবিরই প্রথম ভূমিকা রেখেছে। দ্বিতীয় হলো যে আন্দোলনের মাঠে ভূমিকা রাখার ক্ষেত্রে ছাত্র শিবির ছিল প্রথম সারির ভূমিকায়, অর্থাৎ সবাইকে অ্যাকোমোডেট করা, সকল রাজনৈতিক ছাত্র সংগঠনকে অ্যাকোমোডেট করা এবং ছাত্র জনতাকে অ্যাকোমোডেট করে মাঠে নিয়ে আসা, এটার ভূমিকাই ছিল ইসলামী ছাত্র শিবির। তৃতীয়ত হলো যে লিডারশিপে যারা ছিল, প্রথম সারির কয়েকজন যারা এখন হলো উপদেষ্টা হয়েছেন, দু একজন যারা উপদেষ্টা ছিলেন, এরকম প্রথম সারির দু একজন ব্যতীত আমি মনে করি যে সমন্বয়ক হিসেবে যারা ভূমিকায় ছিল তারাও সবাই ছাত্র শিবিরের জনশক্তি। তাদেরকে সংগঠন গাইড করে সংগঠনের নির্দেশনার আলোকেই মাঠে নামানো হয়েছে, তারা মাঠে নেমেছে। তার মানে আমি এক কথাই বলতে পারি যে এই আন্দোলনের মূল স্টেক হোল্ডার হলো ছাত্র জনতা। সেই ছাত্র জনতার সাথে মানে ছাত্র জনতাকে সাথে নিয়ে মাঠে ভূমিকা রেখেছিল ইসলামী ছাত্র শিবির। এই আন্দোলনের পর আসলে দেখা গেছে যে অনেকেই তাদের স্টেক হোল্ডার হিসেবে তাদের সেই ক্রেডিট তারা গ্রহণ করছে। ছাত্র শিবির এখন পর্যন্ত আসলে এই ধরনের কোনো ধরনের জিনিস আমরা দেখিও নেই, বা ছাত্র প্রতিনিধিতে শিবিরের কোনো প্রতিনিধিভাবে যায়নি। এটার পেছনে কারণ কি? কি কারণ সেটা শিবির কোনো ধরনের? প্রথম হলো যে আন্দোলন যখন সফল হওয়ার পরে আমাদের ছাত্র শিবিরের কেন্দ্রের বক্তব্য ছিল, আমি তখন কেন্দ্র সভাপতি ছিলাম, আমার এবং আমার যে ক্যাবিনেট ছিল বা আমার এক্সিকিউটিভ যে বডি ছিল, সবার একটাই বক্তব্য ছিল যে এই আন্দোলনের ক্যাডেটটা একক কোনো ছাত্র সংগঠনের বা একা কোনো ব্যক্তির হবে না। আমরা এটা বলা যায় যে আমরা সবার পরামর্শের আলোকেই আমরা এই বক্তব্যটাই দিয়ে আসছি যে এখানে কোনো একক কোনো সংগঠনের ভূমিকা নেই, এখানে সবার ভূমিকা আছে। সেই দিকটাকে বিবেচনা করে ছাত্র শিবির যে বক্তব্যটা দিয়েছেন সেটা হলো যে এই আন্দোলনের পুরো ক্যাডেটটা হলো শহীদদের, যারা অংশগ্রহণ করেছেন তাদের, যারা আহত পঙ্গুত্ব বরণ করেছেন তাদের হলো ক্যাডেট। কাজেই ছাত্র শিবির সেই বক্তব্যটা এখনও দিয়ে আসছে যে আন্দোলনের মূল ক্যাডেটটা হলো শহীদদের, যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন, জনতার, ছাত্র এবং জনতার, এবং যারা আহত হয়েছেন, যারা তাদের অনেক ত্যাগ স্যাক্রিফাইস করেছেন, তাদের জন্য এই আন্দোলনটা। কাজেই এখন একটা বিষয় যে ইতিহাস আসলে এরকমই যে এই আন্দোলনটা সফল হওয়ার পেছনে অনেক ছাত্র সংগঠনের, ছোট বড় ছাত্র সংগঠনের মাধ্যমেই আন্দোলনটা সফল হয়। এবং ছাত্র জনতার, যারা কোনো রাজনৈতিক পরিচয় ছিল না, কোনো দলের ব্যানারে কোনো দিনই রাজনীতি করেন নাই, এই ছাত্র জনতার সংখ্যাটাই বেশি। এরাই সব মিলে যখন একসাথে আন্দোলন করেছেন, আন্দোলনের স্টেক হোল্ডারটা হয়ে গেছে অনেক। আর যখন আন্দোলনটা সফল হয়েছে তখন সেই স্টেক হোল্ডাররা তারা তাদের জায়গা থেকে আন্দোলনের ক্যারির প্রত্যাশা করছে। এবং আমি মনে করি যে কোনো ছাত্র সংগঠনেরই এই 5 আগস্টের সফল হওয়া আন্দোলনের ক্যারির চাওয়া উচিত না। এবং কিন্তু দুঃখের ব্যাপারটা এরকম যে দেখেন যে 5 আগস্টের পরে আমাদের দেশে নতুন রাজনৈতিক দলেরও প্রকাশ হয়েছে যারা আন্দোলনের সাথে ভূমিকা রেখেছেন এবং প্রথম সারির ভূমিকায় যারা ছিল তারা, এবং তারা দল গঠন করার কারণে আমি মনে করি যে তাদের যে নিজস্ব যে গ্রহণযোগ্যতা ছাত্র জনতার কাছে ছিল, তারা ডাকলেই জনগণ মাঠে আসতো, ছাত্ররা মাঠে নামতো। এখন কিন্তু সেটা অনেকটাই নাই। তার মানে বুঝতে হবে যে এই আন্দোলনটা মূল স্পিরিটটাই ছিল যে সবাইকে নিয়ে সবার মানে মুক্তি, দাসত্ব এবং বৈষম্য এগুলো দূর করা, এবং এখানে কোনো রাজনৈতিক চাওয়া পাওয়ার জায়গা ছিল না। কিন্তু যখন রাজনৈতিক চাওয়া পাওয়ার জায়গা তৈরি হয়ে গেছে তখনই ছাত্র জনতারা এগুলাকে অ্যাভয়েড করা শুরু করছে। সেক্ষেত্রে আমি বলতে পারি যে যারা নতুন দল তৈরি হয়েছেন এবং পুরাতন যে সকল দলরা অংশগ্রহণ করে আন্দোলনটাকে সফল করেছিল, কারোরই উচিত না এই আন্দোলনের একক ক্যাডেট চাওয়া। এখানে আপনারা তো আপনাদের কোনো ধরনের স্টেক বা কোনো ধরনের মানে যে আপনি যেটা বলছেন আপনারা ক্রেডিট নিচ্ছেন না বা নেবেন না, কোনো এককভাবে কারো নেওয়া উচিত না। তো আপনারা তো একটা বড় ভূমিকা ছিলেন, থাকার পরেও কোনো সরকারি কোনো পোস্ট পজিশনে বা শিবিরের কোনো ধরনের প্রতিনিধি নেই? শিবিরের প্রতিনিধিরা সরকারে নাই। এক্ষেত্রে যদি বলি যে আমাদের ওই সময় যখন সরকার গঠন হয় ওই সময় আমাদের একটা বক্তব্য ছিল, এবং যারা সরকারে ছিল
আমি শিবিরের কেন্দ্র সভাপতি, আমি নিজে তাদের সাথে মত বিনিময় করেছিলাম, তাদের একটা টিমের সাথে, যারা সরকারে আছেন তাদের একটা প্রতিনিধি দলের সাথে। সেখানেও আমার বক্তব্য স্পষ্ট করেছিলাম যে ছাত্র জনতার উচিত হবে না সরকারে যাওয়া, বরং তারা যে মাঠে যে শক্তি হিসেবে আছে এই শক্তি হিসেবে থাকা। ছাত্র শিবির সেই শক্তি হিসেবে থাকার জন্যই মূলত ওই সময় যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতি নিয়ে এখনও আছে। ছাত্র শিবিরের কোনো জনশক্তিকে সরকারের কোনো এই যে উপদেষ্টা বা সরকারের বড় কোনো পদে যাওয়ার ব্যাপারে অ্যালাউ করে নাই ছাত্র শিবির। ওইটার তো এখন একটা অবস্থার পরিবর্তন হয়েছে। আন্দোলনে যারা আসলে ছিল, এই অনেক লোক এখন আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। জামাত ইসলাম ইতিমধ্যেই তাদের মানে মোটামুটি সব জায়গায় প্রার্থী দিয়েছে, তারা সেভাবে কার্যক্রম পরিচালনা করছে। শোনা যাচ্ছে ধরুন যে 8 দলের সাথে কিছু আসন ভাগাভাগি হবে, আবার কিছু নতুন প্রার্থীও আসতে পারে। এক্ষেত্রে কি আসলে শিবিরের কোনো প্রতিনিধি থাকবে বলে কি আপনি মনে করেন, বা এই সাম্প্রতিক সময়ে ডাকসু রাকসুর যেই নির্বাচন তাদের কোনো প্রতিনিধি থাকতে পারে কিনা? যদি খুব শর্ট করে বলি, একদম স্পেসিফিক মূল কথাটা যদি বলি, যে ছাত্র শিবিরের জনশক্তি থাকাকালীন ছাত্র শিবিরের জনশক্তিরা অন্য সংগঠন বা জনপ্রতিনিধি হওয়ার জন্য জামাতের ব্যানার হোক বা অন্য কোনো রাজনৈতিক ব্যানার ব্যবহার করে নির্বাচনে অংশগ্রহণ করা, এটা আমার মনে হয় যে ছাত্র শিবির এটা অ্যালাউ করবে না। দ্বিতীয় হলো যে আমি যতটুকু জানি, আমি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্র সভাপতি হিসেবে, যে অন্য কোনো আমাদের বিভিন্ন ক্যাম্পাসে ঢাবি, চবি, জাবি এবং রাবি যারা মানে ছাত্র প্রতিনিধি নির্বাচিত হয়েছেন বিপিজিএস, যারা ছাত্র শিবিরে, তারা আমার মনে হয় যে কোনো জাতীয় ইলেকশনে অংশগ্রহণ করবে না। কারণ ছাত্র শিবিরের এনারা প্রত্যেকেই রানিং জনশক্তি, আর রানিং জনশক্তি থাকাকালীন অবস্থায় এই ধরনের অংশগ্রহণ করাটাকে আমি ব্যক্তিগত আমার জায়গা থেকে মনে করি যে এটা সমীচীন হবে না। এই যে এখন ধরেন যেই উদ্দেশ্য নিয়ে আপনারা জুলাই আন্দোলন করেছিলেন, সেই আন্দোলন আসলে কতটুকু সফল বলে আপনি মনে করেন? কতটুকু সফলতায় অন্তর্বর্তীকালীন সরকার দেখাতে পেরেছে? আচ্ছা, এই জুলাই আন্দোলনের সফলতার জায়গা যদি বলি, একটা হলো সরকারের সফলতা, আর একটা হলো যে জনগণের সফলতা। সরকারের সফলতার কথা যদি, জনগণের সফলতার কথাটা আগে বলি, যে জনগণের সফলতা আর পার্টটা দুইটা পার্টে হবে। একটা হলো যে জনগণ একটা জায়গায় সফল, যে জনগণের উপর চেপে বসা ফ্যাসিবাদ, যে দীর্ঘ 15.5 বছর এই জনগণকে শোষণ করেছে, এই দেশকে শোষণ করেছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করেছে, সেই ফ্যাসিবাদ জালেমকে এই দেশ থেকে বিতাড়িত করা, এইটার যে সফলতা, দীর্ঘ 15 বছরের যে আন্দোলন, বা আরও তার আগের 2006 সাল থেকে গড়ে ওঠা যে আন্দোলন, আমি মনে করি যে এই জায়গায় জনতা সফল। দ্বিতীয়ত হলো যে জনগণ যে উদ্দেশ্য নিয়ে এই আন্দোলন করে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছেন, যে লক্ষ্য নিয়ে, সেই লক্ষ্যের জায়গায় জনগণ অনেকটাই ব্যর্থ। জনগণের চাওয়া পাওয়ার যে জায়গাগুলো ছিল, সেই জায়গাগুলো জনগণ ব্যর্থ। কেমন চাওয়া পাওয়া ছিল? জনগণের চাওয়া পাওয়া ছিল যে জনগণ তার মূল অধিকারকে পাবে, যত রাইটস আছে জনগণের সেই রাইটসগুলো পাবে। এর ভিতরে গুরুত্বপূর্ণ হলো যে তার মত প্রকাশের, তার মানে রাজনৈতিক, তার হলো যে আরও যে মানে নাগরিক হিসেবে যে অধিকারগুলো আছে, সেই অধিকার, যেটার ক্ষেত্রে আমি মনে করি যে অনেক জায়গায় ব্যর্থ। তবে আবার কোনো কোনো জায়গায় সফল হলো যে এখন আগে আমি দুঃশাসনের সময় জনগণও মুখ খুলে কথা বলতে পারতো না, তাদের কষ্টের কথা প্রকাশ করতে পারতো না, যেটা এখন আমি মনে করি পারে। এই জায়গায় হলো যে মানে জনগণের চাপ পাওয়ার কিছু অংশ তারা অর্জন করতে পেরেছে। কিন্তু জনগণের যে অধিকারের যে মুক্তি, অর্থনৈতিক মুক্তি, তারপরে রাজনৈতিক মুক্তি, এবং মানুষ তার মর্যাদা সংরক্ষণের জন্য যে জনগণ এক ধরনের স্বাধীন জীবনযাপন করবেন, তার অধিকার ভোগ করার ক্ষেত্রে স্বাধীন, এই জায়গাগুলাই আমি মনে করি যে এখনও মুক্তি অর্জন হয় নাই। আর সরকারের সফলতার ক্ষেত্রে যদি বলি, এক কথায় দুই কথায় শর্ট, যে সরকারের মানে জনগণের যে প্রত্যাশা ছিল সরকারের প্রতি, সেই প্রত্যাশার জায়গায় কিছু কিছু জায়গায় সফল,
কিছু কিছু জায়গায় জনগণের আমি মনে করি যে সরকার ব্যর্থতার জায়গা দুই একটা আমি নোট করতে পারি। যেমন হলো যে সরকার রাষ্ট্রের পুরো সিস্টেমটাকে শতভাগ আওয়ামী দুঃশাসনে চলা, ফ্যাসিবাদের চেপে বসা দোসরদের থেকে মুক্ত করে রাষ্ট্র পরিচালনা করা, এই জায়গায় ব্যর্থ। এখানে এখনও দোসররা বসে আছেন বিভিন্ন জায়গায়। এখনও দেখি ইউনিভার্সিটিগুলোতে দোসরদের প্রতিনিধিরা কথা বলেন, এখনও প্রশাসনের ভিতরে দোসরদের প্রতিনিধিরা আছেন, এখনও সচিবালয়, মন্ত্রণালয়, সরকারের গণপ্রশাসন থেকে শুরু করে সব জায়গায় সেই সেট আপগুলাই রয়ে গেছে। তার মানে এখনও সরকার সফল হওয়ার জন্য যে অর্গানগুলো কাজ করে সেই অর্গানগুলা আগের, যার কারণে সরকার এই সকল জায়গায় সফল হতে পারেনি। সরকারের সফলতাটা হলো যে সরকার সকল রাজনৈতিক দলকে, যারা গণহত্যাকারী এবং তাদের দোসর এরা ব্যতীত সকল রাজনৈতিক দলকে রাজনীতির মাঠে স্পেস দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। এবং রাজনৈতিক দলগুলা, যদি আরও সহজ করে বলি, যে জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির, আমি ছাত্র শিবিরের একজন সাবেক সভাপতি হিসেবে, যে আমরা এই সরকারের আমলে আমরা প্রতিবাদ করতে পারি, আমরা যে কোনো কর্মসূচি দিলে রাজপথে থেকে কর্মসূচি পালন করতে পারি। যদিও মাঝে মধ্যে আমরা গতদিনও শাহবাগে একজন পুলিশ কর্মকর্তার বক্তব্য ভাইরাল হয়েছেন, যে তিনি কি যেন বোঝাতে চাচ্ছিলেন, শিবির বলে ইন্ডিকেট করতেছিলেন। তো এইগুলো কিছু ঘটনা ব্যতীত মনে হয় যে মাঠে থাকা, রাজনৈতিক অধিকার বাস্তবায়ন করা বা আদায় করে নেওয়ার ক্ষেত্রে মাঠে থাকার ভূমিকা রাখা, এগুলা এখন সরকার সুযোগ দিচ্ছেন। তবে একটা বিষয়, যে সরকারের ভিতরে এক ধরনের যারা সরকারের বিভিন্ন কর্মকর্তারা আছেন, এদের ভিতরে এক ধরনের দলীয় মানে প্রভাব আছেন, যারা বিভিন্ন দল দ্বারা প্রভাবিত, এরকম ব্যক্তিরাও আছেন, যার কারণে সরকারের যে হারে সফল হওয়ার কথা ছিল সেই হারে সরকার সফল হতে পারে নাই। সাম্প্রতিক সময়ে শিবিরকে নিয়ে অনেক ধরনের বিতর্ক দেখা দিয়েছে, যেগুলো বিতর্কগুলো আগে থেকে ছিল, বিভিন্ন ছাত্র সংগঠন করছেন। বিশেষ করে 5 আগস্টের আগে যাদের সাথে আপনারা যৌথভাবে আন্দোলন করেছেন, তারাও আপনাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ করছেন। সেই অভিযোগগুলো আসলে আপনি কিভাবে খণ্ডন করবেন? মানে কি ধরনের অভিযোগ? এটা স্পেসিফিক ইসলামী ছাত্র শিবির এখন নতুন করে ফেসিবাদ হওয়ার চেষ্টা করছে। ছাত্রলীগের পুরনো রূপে তারা ছাত্রলীগের সাথে ছিল, এখন ছাত্রলীগের সেই ছাত্রলীগ চলে গেছে, বাট শিবির আছে, শিবির ছাত্রলীগ হয়ে কাজ করছে। আচ্ছা, এখানে দেখেন যে এই ধরনের যারা মানে ছাত্র শিবিরকে ব্লেম দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন, আমি ব্লেম বললাম, এই চেষ্টা করে যাচ্ছেন, তারা যদি তাদেরকে দেখে, তাহলে প্রথমত হলো যে ছাত্র শিবির, আমি এটা মনে করি না ছাত্র শিবির ফ্যাসিবাদে সেই আদর্শে বিশ্বাসী, এটা ছাত্র শিবির না। ছাত্র শিবির মানে জুলুমতন্ত্র তৈরি করবে বা ছাত্র অঙ্গনের এক ত্রাস বা সন্ত্রাসী কায়দায় ছাত্র অঙ্গন পরিচালনা করবে, এটা কিন্তু ছাত্র শিবির না। ছাত্র শিবির কিন্তু সেটা দেখাইতে সক্ষম হয়েছেন যে ছাত্র শিবির এদেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে 5 আগস্টে যেমন ভূমিকা রেখেছেন, 5 আগস্ট পর্যন্ত হাসিনা এদেশ থেকে বিতাড়ন করার, হাসিনাকে এদেশ থেকে মানে একদম লজ্জাকর অবস্থায় বিতাড়িত করার, ঠিক একই ছাত্র জনতার মন জয় করতে ছাত্র শিবির সক্ষম। তার প্রমাণটা হলো যে ডাকসু ইলেকশন, রাকসু ইলেকশন, চাকসু ইলেকশন, তার জাকসু ইলেকশন। কাজে ছাত্র শিবির যদি জুলুমি করবেন, ছাত্র শিবির যদি ছাত্র অঙ্গনের তাস বা সন্ত্রাস বা যেটা ছাত্র রাজনীতির সাথে সামঞ্জস্যশীল না, এরকমই করবেন, তাহলে ছাত্ররা কেন এই ম্যান্ডেটগুলা দিয়ে তাদেরকে নির্বাচিত করবেন? এক্ষেত্রে আমি বলতে পারি যে যারা এই ধরনের মানে ব্লেম দেয়, তারা 5 আগস্টের পর থেকে এই ধরনের কার্যক্রমকে ধারাবাহিকভাবে করে যাচ্ছে এবং এই কাজগুলো করে তারা ছাত্র জনতার কাছ থেকে নিগৃহীত হয়েছেন। তার প্রমাণটা খুব শর্ট করে যদি বলি, যে রাজনীতিতে যাদের কোনো নতুনত্ব নাই, রাজনীতিতে যাদের নতুন কিছু দেখানোর সক্ষমতা নাই, তখন তারা এই ধরনের ব্লেমগুলো দিয়ে যাচ্ছে। তার প্রমাণটা হলো ডাকসু ইলেকশন, তার প্রমাণটা হলো কোথাও কোনো ছাত্র প্রতিনিধি নির্বাচিত হয় নাই, ছাত্ররা তাদেরকে ম্যান্ডেট দেয় নাই। তার মানে বুঝতে হবে যে ছাত্র জনতা থেকে তারা বিচ্ছিন্ন, আর বিচ্ছিন্ন যারা তারা এই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন। আপনি আসলে শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হিসেবে ছাত্রদের প্রতিনিধি, কেন্দ্রীয় সভাপতি, শিক্ষা ব্যবস্থা আসলে
কি কি ধরনের পরিবর্তন আপনি প্রয়োজন ফিল করেন? আচ্ছা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি বলি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, প্রথম হলো যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কোনো সময় ছাত্রদের মানে অর্থাৎ মানুষকে মানব সম্পদে পরিণত করার যে শিক্ষা ব্যবস্থাটা হওয়া উচিত, এই শিক্ষা ব্যবস্থাটা বাংলাদেশে কোনো সময় ছিল না। এবং এখানে নৈতিকতার যে সমন্বয় থাকা উচিত শিক্ষায়, এবং কারিগরি বা মানুষকে খুব সহজেই মানুষ হিসেবে পরিচয় করে দেওয়ার মতো যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা আমরা দেখি নাই। খুব সহজে যদি বলি 1813 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত, ব্রিটিশ টাইম, পাকিস্তান টাইম এবং বাংলাদেশ স্বাধীনতা, এই 54 বছরে বিভিন্ন শিক্ষা নীতি হয়েছে, শিক্ষা কমিশন গঠন করা হয়েছে, তারপরে হলো পাঠ্যক্রম হয়েছে, কোনোটাই মানুষকে মানব সম্পদে পরিণত করার মতো যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা হয় নাই। এখানে দুইটা বিষয় একটু আমি অ্যাড্রেস করতে চাই। একটা হলো যে আমাদের দেশের পার্সপেক্টিভটাকে স্টাডি করে এই দেশের মানুষের উপযোগী কারিকুলাম হতে হবে, শিক্ষানীতিটা সেই রকম হতে হবে, এটা আমাদের কোনো সময় ছিল না। দ্বিতীয়ত হলো যে নৈতিকতাকে সবসময় অ্যাভয়েড করা হয়েছে। আমরা যে কারিকুলামগুলো তৈরি করেছি বাইরের দেশ থেকে নিয়ে আসা, অথচ আমাদের দেশের সরকারের, রাষ্ট্রের, জনগণের বা অভিভাবকের সক্ষমতা নাই যে ওই কারিকুলাম যদি শতভাগ এক্সিকিউশন করা হয়, তাহলে আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের ছাত্রদেরকে আমরা ওই সাপোর্টটা দিয়ে গড়ে তুলতে পারবো। ওই সক্ষমতা সরকারের নেই, রাষ্ট্রের নেই, মানে আমি মনে করি কারো নেই। অথচ আমরা বাইরে থেকে গত আমি দুঃশাসনের আমলে আমরা এটা দেখে দেখে আসছি। কাজেই শিক্ষার এই সংস্কারটা আমাদের প্রয়োজনের আলোকে হইতে হবে। তবে উন্নত বিশ্বের শিক্ষার যেগুলা আমাদের জন্য গ্রহণযোগ্য হতে পারে, সেটা গ্রহণ করার ক্ষেত্রে আমি মনে করি যে অবশ্যই গ্রহণ করা যেতে পারে। তবে অবশ্যই নৈতিকতাকে প্রায়োরিটি দিতে হবে। শিক্ষা হলো, যেহেতু মানুষ তৈরি করে, শিক্ষা হলো মানুষকে মানব সম্পদে পরিণত করে, সেখানে নৈতিকতা সমন্বয় যদি থাকে, তাহলে আমাদের সন্তানরা, আমাদের এদেশের ছাত্র জনতারা সত্যিকারের মানুষ হবে। আর সত্যিকারের মানুষ হলে দেশ গড়ার ক্ষেত্রে তারাই অগ্রণী ভূমিকা রাখবে। একটু যদি বলি, আমরা শিবিরের সাবেক অনেক বড় বড় দায়িত্বশীলরাই জামাতের সাথে যুক্ত হয় নাই, জামাত থেকে বের হয়ে গিয়ে তারা আবার যারা যুক্ত হয়েছে অনেকে নতুন সংগঠন তৈরি করেছে। আবার সাম্প্রতিক সময় আমরা খাগড়াছড়ির একজনের নেতৃত্বে বিএনপিতে বড় একটা অংশ গ্রহণ করছে। এই যে এটার পিছনের কারণটা কি? আচ্ছা, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্র সভাপতিদের ভিতরে যদি বলি যে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্র সভাপতিরা মানে অন্য দল করছেন, এর সংখ্যাটা খুবই কম, 1-2 জন। আমার মনে হয়, আমি যদি ভুল না করি, সর্বোচ্চ 2 জন হবেন। বিভিন্ন কারণেই তারা হলো যে অন্য দল করেছেন। এটা হলো যে ছাত্র শিবিরের এই জায়গায় আমি মনে করি ছাত্র শিবির এটাকে নিজেদের দায়বদ্ধতা মনে করে না। ছাত্র শিবিরের সাবেক হওয়ার অনেক পরে জামাত ইসলামীতে যাওয়া বা মানে অন্য দলে যাওয়া, এক্ষেত্রে প্রথমত যদি বলি যে তার সেই নিজস্ব ব্যক্তিগত মত থাকবে, সে যে কোনো দলে যেতে পারে। তবে ছাত্র শিবিরের জনশক্তি হিসেবে সব জনশক্তি প্রায় জামাতে যান, বা মানে ইসলামী সম আদর্শ হওয়ার কারণে ছাত্র শিবির যে আদর্শ লালন করেন, জামাত একই আদর্শ লালন করেন। কাজে একই আদর্শ হওয়ার কারণে, যেহেতু শিবির হলো একটা নিয়মতান্ত্রিক গঠনমূলক কার্যক্রমের মাধ্যমেই ছাত্র সংগঠন গড়ে ওঠা, কাজেই এরকম গড়ে ওঠা ছাত্র সংগঠনের জনশক্তিরা তাদের সম আদর্শ কাছে গেলেই তারা বেশি ভালো ফিল করবেন, তারা বেশি মানে তার একটা আত্মতৃপ্তি বোধ করবেন। সেই জায়গা থেকে জামাত ইসলামী সকল জনশক্তিরা যান। ব্যতিক্রম কিছু ঘটনা ঘটতে পারে, এটা আমি মনে করি যে এটা অস্বাভাবিক কোনো কিছু না। আর খাগড়াছড়ির যে ঘটনাটা, ওইটা আমি এখন পর্যন্ত এই ব্যাপার নিয়ে কথা বলি নাই। আমি তার ব্যাপারে অনেক স্টাডি, কারণ আমি যখন কেন্দ্র সভাপতি ছিলাম গত বছর, তখন সে শিবির থেকে তার সদস্য পদ বাতিল হয়। এটা বিভিন্ন কারণে বাতিল হয়, নৈতিক সমস্যা থেকে শুরু করে অনেক অপরাধ ছিল, যে অপরাধের কারণে তার সদস্যশিপটা, শিবিরের কেন্দ্র সভাপতি শিবিরের এক্সিকিউটিভ বডির সাথে পরামর্শ করে বাতিল করেন। সেই ফর্মালিটি মেনটেন করে আমরা
তার পদটাকে বাতিল করি। তো পদ বাতিল হওয়ার পরে মূলত সে আওয়ামী লীগের রাজনীতি করত, ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল। সে শিবির থেকেই বিএনপিতে যোগদান করেছেন এবং সে বিএনপিতে চলে গেছেন, ব্যাপারটা এরকম না, বরং সে নৈতিকভাবে সে শিবির যে ধরনের লোকবল তৈরি করে সেই জায়গায় তার অনেক গ্যাপ ছিল, যার কারণে তার সদস্যশিপ বাতিল হয়। সে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের প্রকাশ্য রাজনীতিতে সম্পৃক্ত হন এবং রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার পরে ছাত্র শিবিরের বিভিন্ন জনশক্তিদেরকে সে হ্যারেস করত, বিভিন্ন ঝামেলায় ফেলতো। এরপরে যখন পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে 5ই আগস্ট, এই শর্ট টাইমে ইদানিং এসে আমি দেখতে পাচ্ছি যে সে হলো যে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছেন। এটা আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে এটা তার নিজস্ব অধিকার আছে। দ্বিতীয়ত হলো যে ছাত্র শিবির বা জামাত যে ধরনের লোকবল তৈরি করে, সে লোকবলের ক্রাইটেরিয়াতে যে ভাইটি অন্য দলে যোগদান করেছেন, আমি মনে করি যে তার সেই যোগ্যতা বা সক্ষমতা নাই। সাম্প্রতিক সময় আপনারা দীর্ঘদিন যাবৎ যাদের সাথে আসলে একসাথে আন্দোলন করেছেন, আপনাদের সেই সাবেক মিত্র শক্তি বলবো, তারা এখন আপনাদেরকে বিভিন্নভাবে বলছেন যে মওদুদুল ইসলাম নিয়ে আসলে আপনারা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চান, তারা আসলে মদিনার ইসলাম দিয়ে ইসলাম কায়েম করতে চায়। আপনি কি মনে করেন যে মওদুদুল ইসলাম দিয়ে আপনারা কি ইসলাম কায়েম করছেন? আচ্ছা, বাংলাদেশ কায়েম করতে চান? খুবই হাস্যকর একটা প্রশ্ন। যারা রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বলেন, অনেক সিনিয়র, কিন্তু এই ধরনের বক্তব্য এটা প্রমাণ করে যে রাজনৈতিক অনেক অপরিপক্ক। কারণ জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির এই কোনো ব্যক্তির রাজনীতি করেন না। জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির আল্লাহ এবং আল্লাহ রসুলের দেখানো, আল্লাহর দেয়া পদ্ধতি বা সিস্টেমে রাজনীতি করেন। কাজেই জামাতের বা ইসলামী ছাত্র শিবিরের মূল সোর্সটা হলো কোরআন এবং হাদিস। কোরআন হাদিস, কোনো ব্যক্তি না, কোনো স্থান না। মূল জায়গাটা হলো যে আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহ বা হাদিস। কাজেই যারা মওদুদির কথা বলেন, যে মৌলানা মওদুদি রহিমাহুল্লাহ, উনি ছিলেন জামাত ইসলামের প্রতিষ্ঠাতা। সেই ক্ষেত্রে জামাত ইসলামী তাকে বিশেষভাবে স্মরণ করতে পারেন, কিন্তু তার নিজস্ব চিন্তা চেতনা বা যারা এই ধরনের বক্তৃতা দিচ্ছেন, বা আমি যদি একটু অ্যাড্রেস করি, বিএনপি বা আওয়ামী লীগের যদি কোনো ব্যক্তিরা বলেন, অথবা ইসলামিক ঘরানারও কোনো ব্যক্তিরা যদি বলেন, আমরা দেখি যে বিএনপির যদি কেউ বলেন, তাহলে এটা হয় এরকম যে তারা মূলত জিয়াউর রহমানের আদর্শটাকে ধারণ করেন, এটা তারা বলেন। আওয়ামী লীগ যখন ছিল, আওয়ামী লীগ তারা হলো শেখ মুজিব বলতেন, আরও অনেকের কথা বলতেন। কিন্তু বাস্তবিক যে জায়গাটা, সেটা হলো যে রাজনীতিতে কেউ পারফেক্ট যদি রাজনীতিবিদ হতে চায়, তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে হবে। সেক্ষেত্রে আমি যদি বলি, তাদের আদর্শগত জায়গায় প্রচুর ত্রুটি আছে। আদর্শ বা মডেল কেবলমাত্র একজনই হইতে পারবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই ক্ষেত্রে জামাত এবং শিবির আমি মনে করি পারফেক্ট জায়গায় আছেন। মৌলানা মওদুদি জামাতের প্রতিষ্ঠাতা, তিনি আমাদের কোনো কি বলা হয় যে আমরা তার থেকে গ্রহণ করব, যেগুলা গ্রহণ করলে একজন মানুষ থেকে গ্রহণ করা, এই যে গ্রহণ করে ফিতনা সৃষ্টির ভিতরে পড়া, এটা জামাত বিশ্বাস করে না। তবে তিনি জামাতের প্রতিষ্ঠাতা হিসেবে তার যে রাজনৈতিক দর্শন আছে, দর্শনগুলা কোরআন এবং সুন্নাহর বিরোধ না, এই দর্শনগুলা গ্রহণ করতে আমি মনে করি যে কোনো বাধা নেই। জামাত ইসলাম সেটা করে। এবার আসে আবার সেই জুলাই আন্দোলন। আপনি যে সময় আসলে জুলাই আন্দোলনের আগে তো আপনাদের কাজ করার কোনো অবস্থাই আপনাদের ফিল্ডে ছিল না, কিন্তু আন্দোলনের পরপরই আপনার নেতৃত্বে বাংলাদেশ অনেকগুলো প্রোগ্রাম হয়েছে, সেগুলো সায়েন্স ফেস্টিভ্যাল থেকে শুরু করে। এই জিনিসগুলো আপনার প্রস্তুতি আসলে কিভাবে আপনারা গ্রহণ করেছিলেন? আমার কাছে এটা মনে হয় যে ছাত্র শিবিরের সক্ষমতার জায়গাটা আমি যদি মনে করি যে খুবই শর্ট টাইমে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে তারা খুবই চমৎকার যে কোনো ভালো কর্মসূচি দিতে পারে এবং এটাকে সফলতার সাথে বাস্তবায়ন করতে পারে। যার প্রমাণটা হলো যে যদি বলি যে সায়েন্স ফেস্ট হইল, এবং এই বছরে এসেও ছাত্র শিবির কিছু গুরুত্বপূর্ণ প্রোগ্রাম করেছেন। এই শর্ট টাইমে আমরা দেখলাম যে 4টা ক্যাম্পাসে, যারা আমি নিজেও ইনভাইটেড ছিলাম,
একটা বিশেষ কারণে আমি অংশগ্রহণ করতে পারিনি। শিবিরের সকল কেন্দ্র সভাপতিরা ছিলেন, যারা নির্বাচিত প্রতিনিধি ছিল 4টা ক্যাম্পাস থেকে, তাদেরকে তারা সংবর্ধনা দিয়েছেন, একটা বড় আয়োজন করে দিয়েছেন। এবং এই যে তারপরে আমরা গত বছরে করেছিলাম জাতীয় মিউজিয়ামে, ন্যাশনাল মিউজিয়ামে এই 36শে জুলাই উপলক্ষে প্রদর্শনী, এটাও একটা চমৎকার আয়োজন ছিল। তো এটা আমি মনে করি যে মানে গত বছরের যে আয়োজনগুলো ছিল সেই আয়োজনগুলার মানে অনেক দীর্ঘদিন থেকে প্ল্যান করে এই ধরনের প্রোগ্রাম আয়োজন করা, এটা ছাত্র শিবিরের ওই সময় ছিল না। আমরা মোটামুটি তড়িঘড়ি করেই এই বড় ধরনের আয়োজনটা করি। এবং আমি মনে করি যে ইতিহাসে এই ধরনের আয়োজন বাংলাদেশে হয়েছে বলে আমার জানা নেই। আর এত বড় আয়োজন আসলে রাজনৈতিক দলের চাইতে এটা সরকারের পৃষ্ঠপোষকতায় হওয়া উচিত, এরকম এত সুন্দর আয়োজন যেটা ছাত্র শিবির করে দেখাইতে সক্ষম হয়েছে। সবশেষ প্রশ্ন আপনার কাছে বরাবরই শিবিরের মধ্যে একটা বড় অভিযোগ হলো তাদের মানে এই কাটার বিষয়, আর কি, রক কাটা। আপনি শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, কেন্দ্রীয় সভাপতি আবার রাজশাহী ইউনিভার্সিটির সভাপতি পালন করেছেন, সবচেয়ে বেশি নাকি ওখানেই হয়েছে এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে। আসলে আপনার নেতৃত্বে কি পরিমাণ এরকম রক কাটার মিছিলের মানুষ যুক্ত হয়েছে? আচ্ছা, প্রথম হলো যে রক কাটা ব্যাপারটা, যে অভিযোগটা করা হয়, এটা দীর্ঘ বছর ধরেই মানে সেই 80-র দশক বা 90-এর দশক থেকে এই ধরনের অভিযোগগুলো চলে আসছে। এটা ছাত্র শিবিরের দ্বারা একজন স্টুডেন্ট রক কাটা হয়েছেন এবং তিনি মারা গেছেন, এরকম আমি মনে করি যে একটাও নজির প্রুভ নাই, প্রমাণ নাই। অভিযোগ করা হয়েছে, অভিযোগ তো অনেক কিছু করা যায়, কিন্তু সেই অভিযোগটা প্রমাণিত হয়েছে কিনা, প্রমাণিত জায়গায় চেক করলে দেখা যাবে যে এরকম কোনো অভিযোগ প্রমাণিত হন নাই বা ঘটনাটা ভিন্ন ছিল। সেক্ষেত্রে আমি বলতে পারি যে এটা হলো একটা রাজনৈতিক ব্লেম। একটা সময় ছিল রক কাটার অভিযোগ দিয়েছেন, এখন এসে একটা অভিযোগ দিচ্ছেন, পরবর্তীতে গিয়ে আর একটা অভিযোগ দেবেন। এটা আমি মনে করি যে কিছু মানে যে সকল দলগুলা বা রাজনৈতিক সংগঠন বা ছাত্র সংগঠনগুলা যারা মানে ধারাবাহিকভাবে ছাত্র শিবিরের বিভিন্ন সফলতায় খুব বেশি মানে আত্মকষ্টে ভোগেন, এরকম কিছু ছাত্র সংগঠন বা দল বা গোষ্ঠী এ ধরনের ব্লেম দিয়ে আসেন। ছাত্র শিবিরের সাথে রক কাটার আমি মনে করি যে কোনো একটা রেকর্ডও প্রমাণিত কেউ দিতে পারবে না। কাজেই রাজশাহী ইউনিভার্সিটির যদি কথা বলি, যে আমি রাজশাহী ইউনিভার্সিটির সভাপতি ছিলাম না, এটা বলে ফেললাম, আমি রাজশাহী মহানগরীর সভাপতি ছিলাম, ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম আমি। তো আমার তারপরেও তো রাজশাহী ইউনিভার্সিটিতে আমার বিচরণ ছিল, আমি হলে থেকেছি, দেখার সুযোগ হয়েছে। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে কোনো একটা বিচ্ছিন্ন ঘটনাও ঘটেনি। যে ঘটনাটা হলো যে ছাত্র শিবির ছাত্রদেরকে তাদের চিন্তার বাইরে কোনো কিছু চাপিয়ে দিয়েছেন বা হলো যে মারধর করা বা নির্যাতনের শিকার করা, এটা না, বরং যে আওয়ামী এই দুঃশাসনে এবং রাজশাহী ইউনিভার্সিটির ইতিহাসে অনেক স্টুডেন্ট, ছাত্র শিবিরের অনেক জনশক্তি, অনেক দায়িত্বশীল শহীদ হয়েছেন। সেই তুলনায় আমি মনে করি যে সাধারণ ছাত্ররাও এত শহীদ হন নাই যতটা ছাত্র শিবিরের জনশক্তিরা শহীদ হয়েছেন। কাজেই যারা এই অভিযোগ দেন, বরং তারা আরও শিবিরকে হত্যা করেছেন, শিবিরের দায়িত্বশীলদেরকে হত্যা করেছেন, ছাত্রলীগ করেছেন, ছাত্রদল করেছেন এবং বাম জোট সবাই মিলে করেছেন। কাজেই যারা অভিযোগ করেন তারাই মূলত ওই ধরনের ঘটনার সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত। একটা বিষয় 1 মিনিট বলি, সেটা হলো যে জুলাইয়ের আন্দোলনে শিবিরের দায়িত্বশীলদের কষ্টের জায়গাটা ছিল অনেক বড়। মানে প্রথমত শিবিরের জনশক্তিরা তারা দায়িত্বশীলরা যেন গ্রেপ্তার না হয় এটার ব্যাপারে সচেতনতা থাকার জন্য স্পেশালি শিবিরের কেন্দ্র সভাপতি হিসেবে আমি অনেকটাই নির্দেশনা দিয়েছিলাম যে আন্দোলন শতভাগ সফল করতে হবে, কিন্তু গ্রেপ্তার অ্যাভয়েড করতে হবে, এর জন্য নানা পলিসি গ্রহণ করা লাগবে। এক্ষেত্রে ছাত্র শিবির আমি মনে করি যে সক্ষম এই জায়গায়। তো যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে আন্দোলন চলাকালীন সময়ে যে কয়টা দিন ছিল, ছাত্র শিবিরের সেন্ট্রাল যারা ছিলেন এবং ঢাকার বা শাখা পর্যায়ে যারা দায়িত্বশীল ছিল, তারা প্রথমত যে এরা রাত্রে ঘুমাইতো না, সারা রাত জাগতো। খুবই সামান্য, কেউ হয়তো 1-2 ঘন্টা ঘুমাইছে, কেউ ঘুমাই নাই, ফজরের সালাত পরে ঘুমাইতো।
এটার অন্যতম কারণ ছিল যে কি ঘটতে যাচ্ছে, কি ঘটবে, আমরা যদি ঘুমায় পড়ি আর এমন কোনো ঘটনা ঘটে যায় যে ঘটনা আমাদের জন্য ক্ষতিকর হয়, এর জন্য কে ঘুমাইতো না। ইভেন আমি শিবিরের কেন্দ্র সভাপতি হিসেবে রাত্রে ঘুমাইতাম না, ফজরের সালাদ পরে অল্প কিছু সময়ের জন্য ঘুমাইতাম, 2-3 ঘন্টা ঘুমাইতাম। এরপরে আবার মানে ওই এক মাস যে টাইমগুলো আন্দোলন ছিল, এই সময়গুলোতে ম্যাক্সিমামই সর্বোচ্চ 3 ঘন্টা, 2.5 ঘন্টা, সর্বোচ্চ হলে 4 ঘন্টা, এর বেশি ঘুম হয় নাই। এবং শিবিরের দায়িত্বশীলরা ম্যাক্সিমাম রাত্রে ঘুমাতো না। একটা দ্বিতীয় হলো যে মানে যে কথাটা হলো যে মানে এখন এসে বললি যে আমরা বিভিন্ন দোয়া করতাম আল্লাহর কাছে, ওই দোয়াগুলো এখন নাই, এখন করতেছে না, হাসিনা চলে গেছে, এই দোয়াটা কমে গেছে। কিন্তু ওই দোয়াগুলা স্পেশালি আমাদের দায়িত্বশীলের একজন আরেকজনকে মেসেজ দিতেন যে আপনি এই দোয়াটা বেশি বেশি পড়বেন, আল্লাহর কাছে এই পানাহা চাবেন। তো আমাদের সবাই সবার জন্য দোয়া করা, দায়িত্বশীলদের জন্য দোয়া করা, নাম ধরে ধরে দোয়া করা যে আমাদের এই দায়িত্বশীলকে তুমি হেফাজত করো, এই ধরনের একটা প্র্যাকটিস আমাদের জন্য খুব ছিল। আর একটা হলো যে এটা বলে শেষ করি, সেটা হলো যে আমার এরকম টাইম গেছে যে আমি নেট বন্ধ, অফলাইনে কথা বলতে হবে। তো অফলাইনে কথা বলার ক্ষেত্রে আমি যেটা করতাম যে আমি যেখানে থাকতাম এরকমও ঘটছে যে সেনাবাহিনীর কারফিউ চলে, এই কারফিউর ভিতরেও 15 কিলো 10 কিলো দূরে চলে যাইতাম, গিয়ে অফলাইনে 2-1জনের সাথে কথা বলে আবার ওখানে ফোন টোন সব ব্যাটারি সিম ডিসকানেক্ট করে চলে আসতাম। এই যে 10 কিলো বাইক চালায়ে চলে যাওয়া একা একা, আবার খুব ভোরে ফজরের নামাজ পড়ে যাইতাম, এবং আমার নির্দেশনা দিয়ে থাকতো ফজরের নামাজের পরে কেউ ঘুমাবে না, ফজরের নামাজ পড়ার শেষে আমি এই ভাইদের সাথে প্রতিদিন কথা বলবো। ফজরের নামাজ পড়ে আমরা ওই ভাইদের সাথে কথা বলতাম। এক এক দিন এক এক জায়গায় যাইতাম, প্রত্যেক দিন একই রুটে যাইতাম না। আমি যেখানে থাকতাম একদিন 10 কিলো, একদিন 15 কিলো, এর 15 কিলো যাওয়ারও আমার রেকর্ড আছে। ঢাকার মাঝখান থেকে চলে গেছি ঢাকার একদম সাইডে, যে 2-3 জনের সাথে অফলাইনে কথা বলে সিম ব্যাটারি সব আলাদা করে তারপরে আবার ব্যাক আসছি। তো এই ঘটনাগুলো আন্দোলনের সময়, যে সময় নেট ছিল না, এই সময় প্রতিদিনই ঘটতো। এটা ছিল প্রথমত ছিল যে খুবই কষ্টের, দ্বিতীয়ত ছিল যে এক ধরনের মানে জজবা তৈরি হইতো যে আমরা অনেক কষ্ট করছি, এটা আল্লাহ মনে হয় আমাদেরকে প্রতিদান দান করবেন, সে একটা অনুভূতি কাজ করতো সেই আন্দোলনের সময়। এটা আমার কাছে মনে হয় যে আমরা এই দিনগুলা, স্পেশালি আন্দোলনের এই দিনগুলা ভুলতে পারবো না। আর আরেকটা বলি যে আমাদের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম ভাই, উনি গ্রেপ্তার হয় আন্দোলনের সময়। তো ওনাকে আমি জানি না ওনাকে কেমন নির্যাতন করেন প্রশাসন, ভাইয়ের সাথে অনেক কথাই হয়েছেন, ভাই এই সকল বিষয়ে ওইভাবে বলেন নাই, কিন্তু উনি একটা সিরকুট লেগে পাঠাইছিলেন আমার শিবিরের আইন সম্পাদকের কাছে। উনি আমাকে সেই সিরকুটটার মেসেজ আকারে, টেক্সট আকারে আমাকে দিলেন লিখে, যে রাশেদ ভাই এই কথাটা বলেছেন। সেখানকার মূল কথা ছিল যে প্রশাসন ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি এবং সেক্রেটারি যিনি আছেন তাদেরকে মানে পাগল হয়ে গেছেন তাদেরকে খোঁজা পাওয়ার জন্য, কাজে আপনারা খুবই সিকিউরিটি মেনটেন করবেন, তাছাড়া যে কোনো মুহূর্তে আপনারা গ্রেপ্তার হয়ে যাবেন। তাই এরকম মানে কারাগার থেকে আমাদের ভাইরা মেসেজ পাঠাতেন। রাশেদ ভাই আমাদেরকে উদ্দেশ্য করে এই মেসেজটা পাঠাইছিলেন, এবং আমরা ওই সময় দেখা যাচ্ছে যে আরও একটু সতর্ক হওয়া, নর্মালি ফোনের মাধ্যমে যেন আমাদেরকে গ্রেফতার না করতে পারে, এটা আমরা চেষ্টা করতাম। এবং আমাদের ফোনে অনেক সিকিউরিটি মেনটেন করা হতো, নর্মালি ফোনে সিম ব্যবহার না করা, যাত্রার ওয়াইফাই কানেক্ট না হওয়া, এরকম নানা সিকিউরিটি মেনটেন আমরা করতাম। এই তো, থ্যাংক ইউ। ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবারও বাণিজ্য প্রতিদিনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জি, ধন্যবাদ বাণিজ্য প্রতিদিনকে, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি। আজকের অনুষ্ঠানে আমাদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আন্দোলনের জুলাই আগস্ট আন্দোলনের যিনি আসলে পেছনের কারিগর হিসেবে কাজ করেছেন, জনাব মঞ্জুরুল ইসলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার সামনে যারা দেখবেন সবাইকেই আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে।
ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।